সকালে হোটেল থেকে বেরিয়ে ঘোড়ার পাল ঠেলে আমরা রওনা দিয়েছিলাম আরু ভ্যালির উদ্দেশ্যে। তারপর বরফের রাস্তা কেটে আমরা চলে এলাম অমরনাথ যাত্রার প্রবেশদ্বার চন্দনবাড়িতে। দারুণ, জীবন সার্থক। তারপর NH-44 ধরে খানপোশিসের টানেল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাটরাতে, মাতা বৈষ্ণবদেবীর দুয়ারে। আমরা এখন আছি হচ্ছে ভবানী হোমস্টেতে। এটা হচ্ছে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো বৈষ্ণবদেবী যাওয়ার রাস্তা। এই যে আমাদের হোটেলের ভিউ সকালবেলায়, আর দূরে পাহাড়ে পুরো বরফ ঢেকে গেছে। এখন আমরা আরু ভ্যালি, চন্দনবাড়ি, বেতাব ভ্যালির দিকে রওনা দিচ্ছি। এই যে আমাদের গাড়িও চলে এসছে, এই গাড়ি আমাদের পুরো নিয়ে যাবে। পুরো অসম্ভব সুন্দর ভিউ। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি, চলো। ये लोग हटेंगे नहीं। खच्चर আমাদের সময় নষ্ট হচ্ছে তো নাকি? हमको काटरा जाना है भाई लोग, हट जाओ। হ্যাঁ এই তো। কালকেই রাস্তাটা কি মায়াবী লাগছিল, মনে হচ্ছে হন্টেড হাউসে চলে যাচ্ছে। হ্যাঁ সত্যি ভাই, এটা হন্টেড, পুরো পাহাড়টাই হন্টেড। দেখো সামনের পাহাড়টা দেখো, এটাই কালকে দেখতে পাচ্ছিলাম, পুরো মেঘে ঢাকা ছিল, এখন পুরো বরফে বরফ হয়ে গেছে পাহাড়। না গো, এখান থেকে পেহেলগাম শুরু হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি পেহেলগামের বাইরেটা ছিলাম, এখান থেকে পেহেলগাম টাউন শুরু হচ্ছে। অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পের মধ্যে পেহেলগাম হচ্ছে একটা। পেহেলগাম আর বালটাল দুটোর মধ্যে পেহেলগাম থেকেও যাওয়া যায় হচ্ছে অমরনাথ। সাইড দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। এই যে লিডার নদীটা এখন শুকিয়ে গেছে। তো আমরা এখন এই পেহেলগামের একটা পেট্রোল পাম্পে, পেহেলগাম মার্কেটের এখানে। রোদ্দুরটা উঠেছে আর পাহাড়ের যে দৃশ্য অসম্ভব সুন্দর লাগছে আজকে। পেহেলগাম সত্যি অসম্ভব সুন্দর লাগছে, দূরের ভিউটা জাস্ট অসাধারণ। দেখো তোমরা, জলদি জানা হয়। আর দূরে পাহাড়টা দেখো, উফ দেখো জাস্ট ভিউটা দেখো, লাভলি। ও দেখতে পাচ্ছিস একজন পাগল হয়ে গেছে, ভুলভাল বকছে বরফ থেকে। আর রাস্তার সাইডে এখন বরফ শুরু হয়ে গেছে। ভাই দেখ শিলা বৃষ্টি হচ্ছে, এগুলো কি দেখ? এগুলো জল। হেল হেল, হ্যাঁ শিলাবৃষ্টি হচ্ছে। জলের ফোঁটা না শিলাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে কাটকাট। শিলাবৃষ্টি হচ্ছে। যেগুলো আমরা এতে পেয়েছিলাম আউলির মাথায়, সেই মাল আমরা লাভাতে পেয়েছিলাম। রাস্তার পাশে পাশে দেখো বরফ জমে আছে, পুরো পুরো বরফ জমে আছে রাস্তার পাশে পাশে, অসম্ভব সুন্দর। পেছনের ভিডিও এই যা চলে গেল। তো আমরা এখন আরু ভ্যালিতে চলে এসেছি, গাড়িটা পার্ক করে দিয়েছে। আর আমরা হেঁটে হেঁটে এখন সিনিক বিউটি যেখানে আছে মেন সেখানে যাচ্ছি। আর বাইরেটা দেখো, এই রে সেম জ্যাকেট তো, এই যে আমার মতো সেম জ্যাকেট, এই দেখো। আমি না ওর হাত ধরে ফেলে গিয়ে তুমি থাকো। বাইরের দৃশ্যটা দেখো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যথারীতি, মাঝে একটু রোদ উঠেছিল, কিন্তু দৃশ্য অসাধারণ, দৃশ্য অসাধারণ। চারদিকেরই পুরো 360 ডিগ্রি ভিউ। কেমন লাগছে? ভীষণ, পুরো একদম ক্যামেরা কান্ট জাস্টিফাই, যদিও তোমরা এসে দেখো। বাট পুরো ল্যান্ডস্কেপ যেরকম ছবি আঁকা হয়, আমরা ছবি আঁকি ঠিক সেরকম। আর অসম্ভব ঠান্ডা। দেখো পায়রা নিয়ে এসছে ছবি তোলার জন্য। এখানে সব জায়গায় ওই একই পোজে একই ড্রেসে ছবি তোলার জন্য সব জায়গায় লোক আছে, লোক সব ভর্তি। আমাকে বলেছিল হ্যাঁ ফটো তোলার জন্য, আমি বললাম 5টা ফটো তুলবো 100 টাকা দেবো। আর এই ভ্যালিটা এখানে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি নিল। এই জায়গাটায় শর্টফট তুলবো, তারপর আমরা আবার বেরোবো, কারণ টাইম 1 ঘন্টা করে আছে, টাইম বেশিক্ষণ নেই। তো চলো, এবার আমাদের নেক্সট গন্তব্য কোথায়? নেক্সট গন্তব্য হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব 1 ঘন্টার মধ্যে আমাদের 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে আরু ভ্যালিতে। প্রত্যেকটা সাইটে 1 ঘন্টা করে টাইম। এরপর আমরা যাবো হচ্ছে বেতাব ভ্যালি। এখানে এতটা, বেতাব ভ্যালিতে আরেকটু বেশি বরফ পাবো। তারপর চন্দনবাড়িতে তো মনে হয় খেলা শেষ হয়ে যাবে। এই বৃষ্টিটা পড়ছে, এটা একটু অসুবিধা হচ্ছে, ছাতা খুলে ছবি তুলতে, ছাতা তুলে প্রবলেম হচ্ছে। আরে কেনা কে চাতে হো? আর আবার গ্লাভস গাড়িতে মানে হোটেলে ফেলে চলে এসছে, হাত জমে যাচ্ছে, ব্যাপার। সিনারি বলতে গেলে একদম বিউটিফুল, সিনারি নিয়ে কোনো কথাই হবে না। সিনারি এ ক্লাস আছে। মেঘটা যদি না থেকে হালকা মেঘ আর একটু রোদ্দু থাকতো তাহলে আরো খুলতো। এই যে পাহাড়গুলোকে যেগুলো কালো সাদা লাগছে, সেগুলো সবুজ সাদা লাগতো, আরো খুলতো। তো চলো এবার আবার গাড়ির দিকে যাওয়া যাক। তো আরু ভ্যালি ক্রস করে এখন আমরা আবার পেহেলগামের মার্কেটের মধ্যে চলে এসেছি। এখান থেকে আবার রাস্তা চেঞ্জ হয়ে যাবো আমরা চন্দনবাড়ি। আগে চন্দনবাড়ি যাবো, নাহলে জ্যামে ফেসে যাবো। তো ওই জন্য ড্রাইভার যে জায়গায় চন্দনবাড়ি নিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা
আসাম ভাব সুন্দর। ওয়াও, বাস ভ্যালিটা দেখো তোমরা, ভ্যালিটা দেখো, ভ্যালিটা পুরো সাদা সাদা হয়ে আছে। এখান থেকে আর 10 কিলোমিটার হচ্ছে চন্দনবাড়ি। একবার দেখো রাস্তাটা খালি দেখো, কতটা হাইট বরফের সাইডে, বরফের হাইটটা খালি দেখো। পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, পুরো মেঘ, পুরো মেঘ। হ্যাঁ তুই বলতে থাক, তোরও ব্লগের কথা উঠে যাবে, আমার হ্যাঁ। ব্লগের কথা উঠে যাবে। দেখো আবার দেখাচ্ছি তোমাদের বরফের ওয়ালটা দেখো, দুদিকে পুরো বরফের ওয়াল, বরফের ওয়াল দেখো, পুরো বরফের ওয়ালটা দেখো, পুরো 1 মানুষ সমান হাইটের বরফের ওয়াল এখানে। আর স্নোফল শুরু হয়ে গেছে হালকা হালকা। তো এটা হচ্ছে চন্দনবাড়ি, এটা হচ্ছে চন্দনবাড়ি। ঠান্ডায় কথা আটকে যাচ্ছে। আর এটা হচ্ছে চন্দনবাড়ি স্ট্যান্ড। আমরা এখন ওইদিকে যাব, আমরা ভাষা হারিয়ে ফেলছি আসলে। আমরা এখন ওদিকে যাব। আর এখন অমরনাথ যাত্রা বন্ধ আছে, কারণ যেহেতু এত স্নোফল চলছে। এটা যখন এখানে গরমকাল চলে, এপ্রিলের মে মাস থেকে খোলে, তখন এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। এখন ফাঁকা। এখন এখানে যারা আছে তারা চন্দনবাড়ি পর্যন্ত আসে বরফটা এনজয় করতে, কারণ কোনো জায়গায় বরফ না থাকলেও এখানে বরফ থাকবেই। দেখো তোমরা, স্নোফল অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে বৃষ্টি নেই, আরও ভ্যালিতে যেমন বৃষ্টি ছিল, এখানে স্নোফল অসম্ভব স্নোফল হচ্ছে। অসম্ভব স্নোফলটা আমরা এতে পেয়েছিলাম সোনমার্গে, এখানে মোটামুটি হালকা হালকা হচ্ছে। তাও ভালো হচ্ছে। হ্যাঁ ভালোই হচ্ছে। আর আমরা সব জায়গায় যাচ্ছি, স্নো পাচ্ছি। স্নো 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 ব্যাপার। এখানে আবার একটা বুলডোজার দাঁড়িয়ে আছে বরফ কাটানোর জন্য। বরফগুলো কেমন একটা সলিড টাইপের, মানে একটু এদিক ওদিক হলেই পা পিছলে যাচ্ছে। আর এটা পুরোটা হচ্ছে মার্কেট, দেখো পুরোটা এটা হচ্ছে মার্কেট। মার্কেটগুলোর মধ্যে কতটা, ওইদিকে দেখো কতটা বরফ জমে গেছে, দেখো অর্ধেক মার্কেট ডুবে গেছে। অসম্ভব সুন্দর মার্কেটটা। যখন এখানে বরফ থাকে না তখন এই মার্কেট গমগম করে। যখন অমরনাথের যাত্রা শুরু হয় তখন এখানে অনেক ভিড় থাকে, এগুলো সব খোলামেলা জমজমাট থাকে। এখন পুরো সাদায় সাদা হয়ে গেছে। আর এখানে তো স্লেজ করে সব যাচ্ছে। একটু বরফ পড়াটা হালকা কমেছে। কেমন লাগে চন্দনবাড়ি? খুব সুন্দর লাগছে। এত বড় ভালো না লাগলে আর কি বলবো, সবার ভালো লাগবে। এই যে অমরনাথজি সাইনবোর্ড, এখান থেকে অফিসিয়াল কাজ হয়, ক্যাম্প অফিস। এটা সব বরফ ছোঁড়াছুড়ি হচ্ছে। ওপরে এসছি এই নিচ থেকে, আর এখানে ভিউটা আরো ভালো লাগছে। মেঘটা একটু ক্লিয়ার হয়েছে। র‍্যাবিট নিয়ে ভিডিও তুলছে। নেই 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 নেই, পুরো বরফ পড়ছে, র‍্যাবিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, র‍্যাবিট ঘাড়ে বসে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আস্তে আস্তে একবার ক্লিয়ার হচ্ছে ওয়েদার, একবার মেঘ ঝুলে এসে স্নোফল হচ্ছে, এরকমই হচ্ছে। কেমন লাগছে সবার? দারুণ, জীবন সার্থক বলে না, যেটা কি বলে, জীবন সার্থক। ঠিক আছে, ভাষা হারিয়ে গেছে, ভাষা হারিয়ে গেছে। ভাষা হারিয়ে ফেলেছে সবাই। কাশ্মীরটাকে কি বলে? ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা। এই যে উঠে যাচ্ছে উপরে আস্তে আস্তে, এখান থেকে আরো উপরে উঠে গেলে অমরনাথ হয়ে যাবে। আবার এখানে বৃষ্টি, স্নোফল শুরু হয়ে গেছে। এই দেখো, এখানে গেলেই বুঝতে পারবে। দেখো পুরো কেমন স্নোফলটা হচ্ছে। বিশাল স্নোফল শুরু হয়েছে, একবার কমছে একবার বাড়ছে। স্নোফল সবসময় 3বার স্নোফল পেয়ে গেলাম এই ট্রিপে। অসম্ভব সুন্দর। উফ, সত্যি পেহেলগাম সিনিক বিউটির দিক দিয়ে সবচেয়ে ভালো। আর বরফগুলো পুরো লোকে পাড়িয়ে করে দিয়েছে, তো ওই জন্য পাটা ঢুকছে না। নাহলে যা স্নো আছে পুরো একদম সব ঢাকা পড়ে যাবে। এই দেখো বাড়ির চন্দ্র, দেখো বাড়ির চাল পর্যন্ত ঢাকা পড়ে গেছে। এই দেখো, দেখেছো বাড়ির চাল অবধি বরফ চলে এসছে এখানে, কতটা বরফ পড়েছে। আমরা নেমে যাব, নেমে গিয়ে একটু ভুট্টা খাবো। 50 টাকা করে ভুট্টা পাওয়া যাচ্ছে বলছে। ভুট্টা কেমন খেতে লাগে, ওখানে খেয়েছি গরমে, এখানে ঠান্ডায় খাবো। আর আমাকে কি দেখাবো, তোমার সিনারি দেখো, তোমরা সিনারি উফ অসাধারণ অসাধারণ। পুরো রাস্তাটা স্নো হয়ে গেছে, গাড়িগুলো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। দেখো আর এখনো স্নোফল চলছে, স্নোফল কন্টিনিউয়াসলি চলছে, মানে বাড়ছে কমছে। মানে জীবনের সব স্নোফল মনে হয় একটা কাশ্মীরে পেয়ে গেলাম। আর কোনো আক্ষেপ থাকবে না জীবনে। চরম স্নোফল পেয়েছি আমরা, চরম অসাধারণ। জীবনটা সার্থক হয়ে গেছে। আর কিছু আমি আসবো একবার অমরনাথ যাত্রা করতে। নেই নেই, আমি আসবো তোমার সাথে, আমি আছি। ওকে, র‍্যাবিট কে সাথ চলে এলো। দেখো নদীটার ভিউ দেখো একবার, অসম্ভব সুন্দর ভিউ। আমরা এবার চন্দনবাড়ি থেকে বেরিয়ে বেতাব ভ্যালির দিকে যাচ্ছি। এখানে পুরো জ্যাম, যত দেরি হচ্ছে তত জ্যাম লেগে যাচ্ছে। এই জন্যই আগে চন্দনবাড়িটা আমরা করে নিলাম।
আর এখানে পুরো মনে হচ্ছে জানলা দিয়ে হাত বাড়িয়ে বরফটা ধরা যাবে। এই দেখো হাত বাড়া, এই দেখো বরফ ছোঁয়া যাচ্ছে। না, নোংরা বরফ হাত দেবো না। পুরো সামনে এই দেখো, আর স্নোফল তো হয়েই যাচ্ছে। পুরো জায়গাটা বরফের ওয়াল হয়ে গেছে। এই হচ্ছে বেতাব ভ্যালি। এখন ওখান দিয়ে ঘুরে ওইখানে পার্কিং, দূরে পার্কিং থেকে ওই 1 কিলোমিটার হেঁটে এইখানে ঢুকতে হবে। 100 টাকা এন্ট্রি ফি। এই যে এরা সব যাচ্ছে হাঁটতে হাঁটতে, দেখতে পাচ্ছ এই ভ্যালিটায়। এইখানে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই দিকেই হচ্ছে অমরনাথ। ওই দিক থেকেই আমরা নেমে এলাম নিচের দিকে। নিচে পুরো সাদা ভ্যালিটা। বিশাল জোরে হেইল স্টর্ম শুরু হয়েছে, শিলাবৃষ্টি শুরু হয়েছে বিশাল জোরে। টপাটপ সিলের মতো পড়ছে সব বরফ। আমরা পুরো ভিজে গেলাম। আমরা বেতাব ভ্যালির নিচে যাইনি, 100 টাকা করে টিকিটের দেখার মতো কিছু নেই, ওই জন্য ওপর থেকে দেখে নিলাম আর ছবি ওপর দিয়ে তুলে নিলাম। আমাদের এখন গন্তব্য হচ্ছে পেহেলগাম। ওখানে গিয়ে আমরা খাবো, যে জলদি বেরিয়ে যাবো, কারণ কাটরা যেতে হবে আমাদের। কি হবে এই বৃষ্টি ওয়েদারের মধ্যে বুঝতে পারছি না। রুটি পাওয়া যায়, রাতে পাওয়া যায়, রাতে রুটি পাওয়া যায়। অন্য জায়গায় কে বললো রুটি পাওয়া যায়? রাতে রুটি পাওয়া যায় লেখা আছে। তো এখানে একটু সূর্যের আলো এসছে। আমরা ওই গাড়িটাকে ছেড়ে দিয়েছি, এখন আমরা খেতে যাব। ওরা সব বাঙালি খানায় ঢুকেছে, আমাদের বাঙালি খানা লাগবে না। আমরা একটু খাবো ফ্রাইড রাইস, পোলাও। ইচ্ছা আছে, দেখি কোথায় পাই, খুঁজছি এখন। ওদিকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর ওই আমরা ওপর থেকে এলাম তো, ওপরে পুরো মানে স্নো, শিলাবৃষ্টি সব হচ্ছে। 2 দিন পরে মনে হয় আবার একটু রোদের দেখা পেলাম। এই যে আমাদের ছায়া পড়েছে দেখো। আমরা খেয়ে বেরলাম, 2টো বেজে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পেহেলগামের, এখানে ম্যাক্সিমাম দেখলাম বাঙালি। কিন্তু আমরা এখানে গিয়েছে ফ্রাইড রাইস খেলাম। ফ্রাইড রাইসটা তো সেই এখানকার মতোই করলো, বুঝতে পারলাম না। ভাত ডাল কেমন খেতে সেটা ওদের থেকে জানবো। ওরা ভাত ডাল খাচ্ছিল। দেরি করলে হবে না, কারণ এখান থেকে এখন অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে কাটরার জন্য। তো এখানে একটু বাথরুম করার ছিল, করে নিলাম। এবার এখান থেকে আমরা বেরোবো গাড়ির দিকে। আর যাওয়ার পথে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল পার্টির সাথে কথা হলো, লিলুয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেল। 14 দিনের প্যাকেজে এসছে, 18,000 টাকা প্যাকেজের রেট। ভালো লাগলো কথা বলে বাঙালিদের সাথে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা তো চরম। এখানকার ঠান্ডা হচ্ছে সব থেকে, মানে কাশ্মীরে যে এতগুলো জায়গা ঘুরলাম তার মধ্যে পেহেলগামের ঠান্ডা হচ্ছে সব থেকে বেশি। এখানে জলো ওয়েদারের জন্য ঠান্ডা লাগছে। আর পেহেলগামের দৃশ্যটা অসাধারণ সত্যি, কিন্তু যখন যদি মেঘ না থাকতো ওখানে সব ওই রেঞ্জগুলো আরো ভালোভাবে দেখা যেত। এখানে এই পাহাড়ে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, মাথায় রেঞ্জ আছে, অসাধারণ লাগবে। এখন মেঘ জমে গেছে বলে ভালো লাগছে না, কিন্তু আরেকবার আসতে হবে কাশ্মীরে যা মনে হচ্ছে। এই যে লিরার নদী, আর আমরা পেহেলগামকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এতক্ষণে গিয়ে একটু রোদের দেখা পেয়েছি, রোদটাকেও ভালো লাগছে। এখানে থেকে ওয়েদার আমরা ভালো পাচ্ছি। এরকম ওয়েদার যদি আমরা ভালো পাই তাহলে আশা করি 6-7 ঘন্টার মধ্যে কারটা পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক কি হয় আগে রাস্তায়। তো এখন আমরা গাড়ি চেঞ্জ করছি, এই গাড়িটা থেকে নেমে ওই গাড়িতে যাচ্ছি, কারণ দাদার কালকে একটা ট্রিপ আছে। আর এখন আমাদের কাটরা যেতে তো সন্ধে হয়ে যাবে, সেখান থেকে দাদা ব্যাক করে আবার শ্রীনগর যেতে পারবে না। তো সেই জন্য এই দাদারই কাজিন, খুড়তুতো ভাই একজন, তার গাড়িতে তুলে দিচ্ছে আমাদের। এখান থেকে বাকি পথটা আমরা এই দাদার সাথেই যাবো। আর এটা হচ্ছে অনন্তনাগ শহর, রোদ ঝলমলে একটা ওয়েদার এখানে। মানে মনেই হচ্ছে না যে আগে আমরা ওই অত বরফ থেকে ঘুরে এসেছি। কৌশিক, আমার মনে হচ্ছে কি আমরা যে অত বরফ থেকে ঘুরে এলাম, এখন কেমন মনে হচ্ছে? বাপরে বাপ, কি রোদ, কি গরম। জ্যাকেটটা খুলতে হবে, কিন্তু রাখার জায়গা নেই বলে খুলতে পারছি না। বরফ শেষ, ঠান্ডার দিন শেষ, কষ্টের দিন শুরু। একটা ঠান্ডা হাওয়া আছে, একটা ঠান্ডা হাওয়া আছে। হাওয়া আছে। অনন্তনাগ শহরটাও বেশ ভালো। ওই ডিসেম্বর জানুয়ারিতে এখানে বরফ পড়ে। এখন এখানে খটখটে ওয়েদার। এখান থেকে আমরা বেরিয়ে যাব গাড়ি চেঞ্জ করে কাটরার জন্য। সামনে পড়বে বানিহালের রেঞ্জটা আশা করি বরফ থাকবে, সেটা তোমাদের দেখাবো। আবার ওদের বৈষ্ণোদেবীর ট্রেক আছে রাত্রিবেলা 7:30 জেগে। 10টার মধ্যে পৌঁছতে হবে, নাহলে RFID কার্ড পাবো না। আমাদের যাওয়ার পথে আরেকটা লম্বা টানেল পড়বে, আর 2টো টানেল পড়বে বড় বড়। একটা হচ্ছে বানিহাল টানেল, আর একটা হচ্ছে 2টো টানেল পড়বে। জওহরলাল নেহরু টানেল কি? জওহরলাল নেহরু ওটাই বানিহাল টানেল। আর একটা টানেল হচ্ছে পাতনি টপের নিচে যে টানেলটা আছে, ওই টানেলটার নামটা মনে পড়ছে না, ওটা ওখানে যাওয়ার সময় তোমাদের বলে দেবো। এখন আমরা এই জ্যামে ফেঁসে আছি, অনন্তনাগের জ্যামে। আর এখানে দেখলাম 262 কিলোমিটার মতো রাস্তা আছে। জানি না কখন পৌঁছবে। এই জ্যামটা কাটিয়ে উঠতেই মনে হয় 15-20 মিনিট চলে যাবে, যা দেখতে পাচ্ছি এই দূরে। দেখো কতটা জ্যাম। ওই যে দূরে অনন্তনাগ স্টেশন দেখা যাচ্ছে, আর এখান থেকে এই যে রেল লাইনটা চলে যাচ্ছে সোজা কাটরার দিকে। এবার আমরা শ্রীনগর কন্যাকুমারী হাইওয়েতে উঠে পড়লাম, NH 44।
এই হাইওয়েটা ধরে তুমি পুরো কন্যাকুমারী চলে যেতে পারবে। এই রাস্তা ধরে এখন সোজা যাব আমরা উধামপুর থেকে কাটার জন্য বেরিয়ে যাবো। হাইওয়েটা চরম। দূরে পাহাড়গুলো বরফ দেখা যাচ্ছে। দূরে পাহাড়গুলো বরফ দেখা যাচ্ছে, এই যে হালকা হালকা। সামনে বানিয়াল আসছে, ওখানেও আশা করি পাহাড়ের মাথায় বরফ থাকবে, তো তোমাদের সেটা দেখাবো। যে টানেল আছে তার টোল প্লাজা এটা। আমরা এই যে ঢুকে যাচ্ছি বানিহাল টানেল। এটা ওয়ান ওয়ে টানেল, মানে আপের জন্য একটা, ডাউনের জন্য একটা রাস্তা। এই যে টানেল দিয়ে আমরা একা একাই যাচ্ছি। এদিকে কেউ নেই, ফাঁকা। এদিকেও কেউ নেই, ফাঁকা। শুধু আমরাই যাচ্ছি টানেলের মধ্যে দিয়ে। 8.45 কিলোমিটার টানেল ক্রস করে আমরা চলে এলাম বানিহালের। বানিহালের ওয়েদারটা দেখো, পুরো চকচকে একদম। এটা হচ্ছে বানিহাল শহর। রোদ পড়েছে আর দূরে দেখা যাচ্ছে বানিহাল রেঞ্জ। আগে ওই রেঞ্জের ওপর দিয়েই পাস ক্রস করে কাশ্মীর ভ্যালিতে যেতে হতো, কিন্তু রোপওয়ে না, ওটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ার, ইলেকট্রিকের। আগে যখন এই টানেলটা ছিল না, তখন এই পাহাড়ের পাস ক্রস করে ওপাশে যেতে হতো। এই যে দূরে বানিহাল স্টেশন দেখা যাচ্ছে, বানিহাল স্টেশন। ওই যে বানিহাল স্টেশন। তো আমরা এখন এই বানিহাল ছেড়ে এসে একটু রেস্ট নিয়েছি। এখানকার দৃশ্যটা দেখো, এই যে ওখানে রেলের কোয়ার্টার দেখা যাচ্ছে, ওখান দিয়ে রেল লাইনটা গেছে। এখানে হালকা হালকা পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, এই যে এদিকেও হালকা হালকা বরফ পড়ে আছে, আর এই দিকে বরফ পড়ে আছে হালকা হালকা। এই যে এবার আস্তে আস্তে বরফ চলে যাবে, বরফ কেটে যাবে কাটার দিকে যত আমরা এগোবো। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। উপর দিয়ে সব টানেল হয়ে রাস্তা হবে এখান থেকে। দেখো এদিকে একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে ওপরে। দুটো ওয়ে, দুটো আলাদা আলাদা পাহাড়ের দিক দিয়ে যাচ্ছে। ওইখানে টানেল আছে, ওই যে টানেলটার ভেতরে পলিউশন দেখো একবার, পুরো ধুলো হয়ে গেছে। এখানে ছোট ছোট হাইওয়ের মধ্যে টানেলগুলো আছে, আসলে কনস্ট্রাকশন হচ্ছে তো, ওই জন্য পুরো ফগি ওয়েদার মনে হচ্ছে। ওই দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা বোঝা যাচ্ছে না, এত হট করে গাড়িগুলো চলে আসছে। ওই দিয়ে আলো ফালো মেরেও কিছু হচ্ছে না। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ ছিল এটা একটা। ব্রিজটার ডান্ডাগুলো আছে, ব্রিজগুলো খুলে চলে গেছে। যা রামমান চলে এসেছি। এই যে সব বসে আছে চুপচাপ, না চুপচাপ না, যথেষ্ট গল্প করছে। পেছনে সবাই ঘুমোচ্ছে। না ঘুমোচ্ছে না কেউ। বুড়ি আন্টি কি খবর? এ সারাক্ষণ ক্যামেরা নিয়ে গেলি, নো কমেন্ট। এই দেখো কি সুন্দর পাহাড় আর চাঁদ, ওপরে চাঁদ আর নিচে শহর, পাহাড়ি শহর ছোট ছোট, অসাধারণ লাগছে। আমরা এখন লাস্ট টানেল আমাদের রোড ট্রিপের, চেনানি নাসি টানেলের মধ্যে দিয়ে যাবো। 9.2 কিলোমিটার একটা টানেল আছে। আচ্ছা, এটা হচ্ছে তার টোল প্লাজা। 9.1 কিলোমিটার, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। এই যে একটার মধ্যে দিয়ে দুটো জায়গা, একটার মধ্যে দিয়ে দুটো আসা। প্রায় 15-20 মিনিট টানেলের মধ্যে দিয়ে চলার পর আমরা শেষ করলাম চেনানি নাসি টানেল। আমরা কাটরা রিজিয়নের মধ্যে প্রবেশ করলাম। গাড়ির আলোগুলো পড়ে রিফ্লেক্টারগুলো চকচক করছে। এই দেখো হাইওয়েটা অসাধারণ হাইওয়ে। এই যে দূরে যে পাহাড়ে যে আলোর এগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বৈষ্ণোদেবী। এই যে পুরো সাদা আলো দিয়ে রাস্তাটা। আমরা প্রায় চলে এসেছি। তো এখন 12টা 06 বাজে। এই সব আমরা খাওয়া দাওয়া খেয়ে উঠলাম। এবার একটু রেস্ট নেবো, কারণ কালকে সকালে আবার আমাদের হেলিকপ্টার আছে। খুব টায়ার্ড লাগছে। আজকে সকালে থেকে সেই ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা ছিলাম বরফে, এখন চলে এলাম এমন একটা জায়গায় যেখানে এই যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট।
একদিনে এতটা পুরো হয়েছে, সারাদিন জার্নি হয়েছে, আর ভালো লাগছে না। আমাদের 6 জনের মেম্বারের মধ্যে 2 জন অলরেডি হাঁটা শুরু করবে এই রাত্রিবেলাতে। ওরা ভোরবেলাতে ওখানে গিয়ে পৌঁছবো, আর আমরা হেলিকপ্টারে করে যাবো। আর আমরা এখন আছি হচ্ছে ভবানী হোমস্টেতে। আর ভবানী হোমস্টের ব্যালকনি দেখা যাচ্ছে এরম পুরো ভিউ। এটা হচ্ছে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা। পুরো একদম লাইট পুরো রাস্তাটা পুরো বয়ে যাচ্ছে, জিগজ্যাগ ভাবে বয়ে যাচ্ছে। তো চলো আর দেরি করবো না, ঘুমিয়ে পড়ি। চলো, টাটা, গুড নাইট। আমাদের সকাল শুরু হয়েছিল ঘন কালো মেঘলা আকাশ দিয়ে। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হতেই আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই দর্শন করার জন্য। হোমস্টে থেকে 10 মিনিটের পথ গাড়িতে পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হেলিপ্যাডে। চড়েছিলাম পাবজিতে হেলিকপ্টার, এবার রিয়েল লাইফে চড়ছি। প্যারাশুটে করে লাভ মেরে দিস না, তা বলে ওপরে গিয়ে হনুমান বাবাজির হাতে প্রসাদ অর্পণ করে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উপস্থিত হলাম মাতাজির দরবারে। এই হনুমান প্রসাদের যে এইটা আছে এটা একটু সাবধানে রাখবে, যখন তখন ছবল মেরে নিয়ে চলে যাবে। মাতাজির দর্শন শেষে রোপওয়ে করে ঘুরে নিলাম বাবা ভৈরবনাথের মন্দিরও। জয় মাতাজি। যাতা অবস্থা ট্রেন ধরার জন্য কাকে না কাকে হুইল চেয়ারে বসিয়ে দিচ্ছি। আজকে আমাদের 4:30 ট্রেন আছে, এখনো 12 কিলোমিটার যেতে হবে। 4টে বাজতে 5 মিনিট বাকি হবে, জানি না, মনে হচ্ছে ট্রেনটা মিস যাবে আমাদের, আর কিছু করার নেই। সেদিন আর ট্রেন আমাদের জন্য অপেক্ষা করেনি, তাই কাটরা থেকে গাড়ি বুক করে সোজা চলে গেছিলাম জম্মু তাবি স্টেশনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল জম্মু তাবি যোধপুর এক্সপ্রেস, কারণ আমাদের পরবর্তী গন্তব্য অমৃতসর।